আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় রীতিমতো সুনামি তৈরি হয়েছে। সুনামি বলছি এই কারণে যে যখন একটা জনপ্রিয়তার ধারাবাহিকতা থাকে, সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। তো সেক্ষেত্রে বলা হয় যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, এরকম শব্দ। আর সুনামি যখন হয়, তখন কি হয়? উথাল-পাথাল করে এবং একবার সেই তুঙ্গে উঠে আবার নিচে নেমে যায়। তো যখন নিচে নামে, তখন টান দেয়া হয়। চুম্বক শক্তি টান দেয়। ভূপৃষ্ঠের যে চুম্বক শক্তি সেটা টান দেয়। বাতাসের প্রবল চাপ থাকে। আর যখন উপরে ওঠে তখনও চুম্বক শক্তি ছেড়ে দেয় এবং সেই অবস্থাতেই কিন্তু সুনামি তৈরি হয় এবং সুনামির ফলে এই ভূপৃষ্ঠের যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং জনজীবন থেকে শুরু করে সকল কিছু যে বিপত্তির মধ্যে পড়ে, এটি কিভাবে পড়ে সেটি কম বেশি আপনি আমি সবাই জানি। তো সেই দিক থেকে সরকারের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা সুনামি তৈরি হয়েছে। সরকারের যারা সমর্থক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই একসময় জনপ্রিয় ব্যক্তি ছিলেন, যাদের কথা মানুষজন শুনতেন মূলত অ্যান্টি এস্টাবলিশমেন্ট বিরোধী বক্তব্য দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে তারা বক্তব্য দিতেন, এই কারণেই তাদের কথা অনেকে শুনতেন। তো তাদের মধ্যে অনুল্লেখ্য তেমন উল্লেখযোগ্য কেউ নেই। দেখা গেল যে এখন সরকারের পক্ষে বলছে এবং তাদের মুখে সরকারের যেকোনো কথা এখন আর অনুরণিত হচ্ছে না এবং লোকজন রেসপন্ড করছে না। আবার অন্যদিকে খুবই গুরুত্বপূর্ণ গত ১৫ বছরে যারা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এবং যাকে বলা হয় যাদের কথার ভ্যালু রয়েছে, দর্শক ৫ জন যদিও থাকে, সেই ৫ জন দর্শকের মূল্য রয়েছে, সামাজিক মূল্য রয়েছে। কিন্তু দর্শক রয়েছে আপনার ১০ কোটি দর্শক রয়েছে, কিন্তু সেটার মূল্য নেই। আপনি ধরুন ইউ আর এ লিডার, এ গ্রুপ অফ শিপ, অর্থাৎ একপাল ভেড়ার নেতা। তো সব ভেড়ার আপনার কথায়, কথায় চলে। সবকিছু আপনার পিছে, পিছে ঘুরে ভেড়ার দলের নেতা। নাম্বার 1। আর দ্বিতীয়ত হলো যে আপনি কোনো নেতাই নন, আপনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই যে আপনার এই সমাজে সবাই সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার বিপদের সময় নিজেকে উদ্ধার করার জন্য সেই রয়্যাল বেঙ্গল টাইগার লাগে। এখন সরকারের প্রচার এবং প্রোপাগান্ডা চালানোর জন্য এইরকম জনমত সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার একজনও নেই এই সমাজে। যাদের কথা আছে, যেমন ধরুন আমি একেবারে খোলামেলাই বলি, যেমন মাহফুজ আনাম সাহেব। মাহফুজ আনাম সাহেব, তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। মতিউর রহমান প্রথম আলোর প্রতিপত্তি রয়েছে। তো তারা দুজন সরকারের পক্ষে কথা বললেন, সেটা কি পরিমাণ গুরুত্ব আসবে। আর ধরুন জনাব নুরুল কবির সাহেব, তিনি একটি কথা বললেন, নির্বাহী সম্পাদক। এখন প্রথম আলো আর যদি ডেইলি স্টারের সঙ্গে তুলনা করেন জনাব নুরুল কবিরের পত্রিকা নিউ ওয়েজ, তাহলে এটির সার্কুলেশন, ফাইন্যান্সিয়াল যাকে বলা হয় স্ট্রেংথ, মানে এটা তুলনাই করা যায় না। আবার যদি অর্থবিত্ত, পরিবার, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, দেশ বিদেশের কানেক্টিভিটি সব মিলিয়ে যদি তুলনা করেন, তাহলে মতিউর রহমান, মাহফুজ আনাম সাহেবদের সঙ্গে জনাব নুরুল কবির সাহেবের তুলনাই হয় না। কিন্তু বাস্তবতা হলো জনাব নুরুল কবির যদি কারো পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে যদি কোনো কথা বলেন, সেই কথা যথেষ্ট গুরুত্ব বহন করে, যথেষ্ট গুরুত্ব বহন করে। তেমনভাবে অন্ততপক্ষে ৩ থেকে ৪ জন বাংলাদেশের সাংবাদিক আছেন, অন্তত ১ ডজন ব্যবসায়ী আছেন, অন্তত ১ ডজন রাজনীতিবিদ আছেন, ১ ডজন পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন। স্টিল বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনমত গঠন এবং জনগণ তাদের যে কোনো কথা গুরুত্ব সহকারে নেয়। তো এইরকম লোকগুলো কেউ সরকারের পক্ষে কথা বলছেন না। আবার যারা যথেষ্ট উত্তেজনা তৈরি করতে পারেন, খুবই ওয়াজের ময়দানে বলেন, কীর্তনের মাঠে বলেন, খেলার মাঠে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, তারা প্রতি মুহূর্তে সুনামি তৈরি করতে পারেন। তো এরকম যারা সুনামি তৈরি করতে পারেন, তাদের যারাই তৈরি করেন তারা মূলত কোনো জনমত তৈরি করতে পারেন না বা স্থায়ী কোনো কিছু হয় না। এটি সুনামির মতো হঠাৎ করে বড় হয়ে যায়, আবার মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে যায়। তো এটা অনেকটা পর্নো ফিল্মের মতো। আপনি
যখন একটা পর্নো ফিল্ম দেখবেন, একটা বাজে ফিল্ম দেখবেন বা একটা হরর মুভি দেখবেন, আ ভীতিকর একটা মুভি দেখবেন, সেই দৃশ্য দেখার পর আপনার থরথর করে হাত পা কাঁপবে বা আপনার ঘৃণা লাগবে বা আপনার আগ্রহের সৃষ্টি হবে। কিংবা ধরুন আপনি হঠাৎ করে একটা গোখরা সাপ দেখলেন। তো এটা আপনার মনে কখনো স্থায়ী হয় না, স্থায়ী হয় না। কিন্তু তারপরেও এগুলোর একটা গুরুত্ব আছে। ১ দিন, ২ দিন, ৩ দিনের জন্য এরাও জনপ্রিয়তার সুনামি তৈরি করতে পারে। এরকম কেউ একটা সিঙ্গেল লোক দেশে, দেশের বাইরে সেটা শিল্পী বলেন, সাহিত্যিক বলেন, ইউটিউবার বলেন, নাট্যশিল্পী বলেন, অনেক কিছু। আপনি ধরুন শেখ হাসিনার কি বলবো? শেখ হাসিনার সাথে মমতাজ ছিলেন, শেখ হাসিনার সঙ্গে শমীক আইছার ছিলেন, শেখ হাসিনার সঙ্গে নাট্যজগতের সবাই ছিলেন, নায়করা ছিলেন। রিয়াজের মতো জনপ্রিয় নায়ক ছিলেন। তারপরে মেহের আফরোজ শাওনের মতো নায়িকা ছিলেন, এরকম। আবার বিএনপির কথা চিন্তা করেন। বিএনপিতে সেই নায়ক উজ্জ্বলের মতো মেগা স্টার বিএনপির আছে। তারপরে আম যাকে বলা হয় আ এলোমেলো আকাশে সেই যে বেবি নাজনীন। তো বেবি নাজনীনের মতো গায়িকা, কনক চাপার মতো জনপ্রিয় গায়িকা, মনির খানের মতো খুবই জনপ্রিয় গায়িকা, আসিফ এর মতো যাকে বলা হয় মেগা স্টার আ বিএনপির আছে। ফলে কি হলো? বিএনপি নাচে, গানে, শিল্প, সাহিত্যে সে আওয়ামী লীগকে টেক্কা দিতে পারে। আবার জামাতের দিকে যদি যান তাদের একেকজন ওয়াজিন, আপনি আজহারীর কথা চিন্তা করেন। তো আজহারী ওয়াজ করছে, ১০ লাখ লোক সেখানে আসছে। মমতা যদি গানও গায় সে তো ১০ লাখ লোক আনতে পারছে না। তো মমতাজ যদি বুকটা ফাইট্টা যায় এই গানটা বলে কোনো একটা মানুষের মনে ২৪ ঘন্টা একটা ভাইব তৈরি করতে পারে। আজহারীর ওয়াজ এটলিস্ট ৪৮ ঘন্টা পর্যন্ত কোনো একটা মানুষকে ভাইব মানে তার সেখানে উৎফুল্লতাকে রাখতে পারে। ৪৮ ঘন্টার পরে আর সেই জিনিসগুলো মানুষের মনে থাকে না। যদি মনে থাকতো বাংলাদেশে যত ওয়াজ হচ্ছে একটা চোর আপনি খুঁজে পেতেন না, একটা ডাকাত খুঁজে পেতেন না। এরকম এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। তো সেই অর্থে জামাত, বিএনপি, আওয়ামী লীগ এদের সবারই সমাজে সুনামি জনপ্রিয়তার সুনামি তৈরি করার জন্য, নাটক তৈরি করার জন্য, গল্প তৈরি করার জন্য আ যেমন লোক আছে তেমনি দীর্ঘমেয়াদে মানুষের মনোমস্তিষ্কে তাদের যে আইডিওলজি সেই আইডিওলজিকে ঢুকিয়ে দেওয়ার মতো বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক তাদের রয়েছে। যার একটিও এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বিপ্লবী সরকার বলেন, ইনুস সরকার বলেন, ছাত্রদের সরকার বলেন তাদের নেই। না থাকার কারণে কি হলো? তাদের এই জনপ্রিয়তাটা যাকে বলা হয় সুনামির মতো করে ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে। অর্থাৎ যেভাবে একেবারে একটা ভাইব তৈরি হয়েছিল মানুষের, যে বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে একমাত্র বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তি এরকম জনসমর্থন নিয়ে জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। অর্থাৎ ১৯৭২ সনের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতায় বসার সময় যেরকম একটা পরিবেশ পেয়েছিলেন তার চেয়ে অনেক, অনেক ভালো একটা পরিবেশ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এবার পেয়েছিলেন। কিন্তু সেই পরিবেশটি এখন কোনো অবস্থাতে নেই। এটি হলো নির্মমতা আর এটি হলো বাস্তবতা। এখন এই যে তার যে জনপ্রিয়তা, ওই সময়টাতে এমন একটা তুঙ্গে ছিল যে উনি তখন যা বলতেন, হাসতে বললে মানুষ হাসত, কাঁদলে বললে কাঁদত এবং তিনি যদি উইদিন ২৪ ঘন্টার মধ্যে খালি বলতেন যে, "প্রেসিডেন্টকে আমি দেখতে চাই না। আমি প্রেসিডেন্টকে বঙ্গভবনে দেখতে চাই না। আমি আ একেবারে শাহবাগ মোড়ের যেকোনো একজন লোক আমার শপথ পড়াবে অথবা আমি ঠিক এখন গ্রামীণ ব্যাংক ভবনে বসে শপথ নেব।"